ব্যবস্থার কিছুটা তাদের দুঃখ লাঘবের জন্য আমরা দেখছি, তার প্রতি তো কোনো প্রকার তো আমরা কিছু করি নাই। আমরা মূলত সেই পুরনো লুটেরা মাফিয়া শ্রেণীকেই আবার পুনর্বাসিত করবার জন্য নির্বাচন কথা বলছি। এবং এটা আমরা অনেকে আমাদের বলেন যে ফার্মাদের সামনে নির্বাচন বিরোধী, অবশ্যই আমি নির্বাচন বিরোধী, কিন্তু আমাদের মূল প্রশ্ন ছিল গণঅভ্যুত্থানে রাষ্ট্র গঠন। রাষ্ট্রটাকে গঠন করেন এবং রাষ্ট্র গঠন করার মধ্য দিয়ে আপনি এই লুটপাট তন্ত্র, যেটাকে আপনি রাষ্ট্র বলছেন, এটা একটা লুটপাট তন্ত্রকে আগে উৎখাত করেন। এই উৎখাত করে তারপর সরকার নির্বাচন করেন, সেই সরকার হবে জনগণের সরকার। তারা কিন্তু আমাদের কথা শুনবে। আমরা বললাম 5ই অগাস্টে গণঅভ্যুত্থান হয়েছে, 8ই অগাস্টে সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে। তার মানে হলো আইনের কথা বলে, সংবিধানের কথা বলে যে উদ্দেশ্যে এই গণঅভ্যুত্থান হয়েছিল জনগণ, তাদের একটু আপনারা শুনেছেন, তাদের খাদ্যের সমস্যা, তাদের গ্যাসের সমস্যা, তাদের আরো পানির সমস্যা, এইটার সমস্যা সমাধানের জন্য তারা একটা রাষ্ট্র চেয়েছে, যে রাষ্ট্রের নীতি হবে জনগণের জীবন ধারণকে নিশ্চিত করা, যারা তারা বেঁচে থাকতে পারে। অদ্ভুত ব্যাপার। আপনি সেটাকে সম্পূর্ণ উপেক্ষা করলেন। উপেক্ষা করে 11টা কমিশন, তার মধ্যে আবার 6টা কমিশন, তার মধ্যে আবার কৃষি কমিশন। কৃষি সারা দেশের, বাংলাদেশের জনগণের প্রধান ক্ষেত্র বেঁচে থাকা, কৃষি বলে কোনো কমিশন নেই। অন্য যে কমিশনগুলো শ্রমিকের অধিকার থেকে আরম্ভ করে বিভিন্ন এগুলো সব আপনি কি করলেন? আপনি কি করে খালি সরকার বদল করবেন। গণঅভ্যুত্থান হয়েছে, ডক্টর ইউনূস আসছেন, তিনি তার হাত থেকে ক্ষমতাটা জনগণ কিছুদিনের জন্য পেয়েছে। এই ক্ষমতা তিনি আবার কি করে লুটেরা মাফিয়া শ্রেণীর হাতে নির্বাচনের মাধ্যমে ফিরিয়ে দিবেন, তিনি সেখানে ব্যস্ত হয়ে পড়বেন। এটা তো চলতে পারে না। আমরা বারবার বলেছি এটা তো চলতে পারে না, বিশেষ ভাবে। এবং আমরা বারবারই বলেছি, এই তখন থেকে 8 তারিখের পর থেকে আপনারা আমাদের প্রশ্ন করবেন আপনি গণঅভ্যুত্থান শুরু করতে পারেন কোথায়। আমরা তখনই বুঝতে পেরেছি যে বাংলাদেশের জনগণের সঙ্গে একটা বিশ্বাসঘাতকতা করা হচ্ছে এবং আমরা আরো বড় বিপদের দিকে যাচ্ছি। সেই কারণে আমরা 8 তারিখের পরই আমরা এই গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চ গঠন করেছি এবং বিভিন্ন জেলা আপনারা দেখেছেন, বিভিন্ন জায়গায় আমি যাচ্ছি এবং তার মধ্যে দিয়ে জনগণকে বোঝানোর চেষ্টা করছি আগামী দিনে আপনাদের লড়াইটা অনেক বড় লড়াই, আমি সেই লড়াইয়ের জন্য আপনাদেরকে তৈরি করে দিতে হবে। ফলে গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চের ডিসেন্ট্রালাইজ, মানে এটা কোনো কেন্দ্রীয় কোনো জায়গা নেই। আমরা যারা এই কথাগুলো বলছি যে গণঅভ্যুত্থানের যে স্পিরিট, জনগণের সামষ্টিক অভিপ্রায়, এটা যেটা আমরা প্রত্যক্ষ করেছিলাম 5 তারিখে, সেই অভিপ্রায়কে বাস্তবায়িত করবার জন্য যে কাজগুলো করা দরকার, যে ধরনের গবেষণা করা দরকার, যে ধরনের দিক নির্দেশনা দেওয়া দরকার, যে সময় জনগণকে হুঁশিয়ার করা দরকার, সাবধান করা দরকার, এই কাজটা আমরা করে যাব। এটা একটা মঞ্চ, যে কোনো নামে তার নিজের এলাকায় এই ধরনের কাজ তিনি করতে পারেন। মঞ্চটা তাদের সকলের একটা ক্ষেত্র, এটা খুব গুরুত্বপূর্ণ। ফলে জেলায় কি উপজেলায় আপনি যা কিছু করেন, যদি দেখেন এটা আপনার স্থানীয় যে সমস্যা আছে, জীবন ধারণের সমস্যা, পানির সমস্যা, খাদ্যের সমস্যা, চাষের সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, আপনার অবশ্যই আমরা মনে করি যে জনগণকে এই জায়গায় তার নিজের সমস্যা সে নিজের যেন সমাধান করতে পারে, নিজের সমস্যা সে নিজের যেন নিত্যদিন সে সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে, বাস্তবায়ন করতে পারে। এটাকে আমরা একটা ছোট্ট ভাষায় বলি গণ সার্বভৌমত্ব। রাষ্ট্র না, রাষ্ট্র আমাদের কিছু করবে না। জনগণকে তার নিজের ভাগ্য নিজেকেই নিয়ন্ত্রণ করতে হবে। তার ভাগ্য সে নিজেই ঠিক করবে, সে আসলে বেঁচে থাকবে নাকি সে বেঁচে থাকবে না। যদি সে বেঁচে থাকতে চায় তাহলে তার প্রথম কাজ হচ্ছে লুটেরা মাফিয়া শ্রেণীর বিরুদ্ধে রাজনৈতিকভাবে সংগঠিত হওয়া। এই কথাটা বলবার জন্য আমরা গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চ আমরা গঠন করেছি। আমি একটা ছোট্ট, আমরা তো অনেক সময় দিতে পারবো, আমি কিছু ছোট ছোট পরিসংখ্যান দেবো, কিছু ধারণাগত দিক আপনাদের পরিষ্কার করার চেষ্টা করবো, তাহলে বুঝতে পারবেন কেন এই গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা আগামী দিনে কি ধরনের লড়াই করতে চাই। সেই লড়াই ইতিমধ্যে আহমেদ ফেরদৌস পরিষ্কার আপনাকে বলেছেন। আমাদের লড়াইয়ের যে মূল যে ক্ষেত্রগুলো, সেটা হচ্ছে অবশ্যই আমরা জ্বালানি চাই, এটা আমার অধিকার, আমার ন্যায্য দামে ন্যায়
ন্যায়সঙ্গত দামে জ্বালানি পাওয়া এটা আমার অধিকার, ন্যায়সঙ্গতভাবে পানি পাওয়া আমার অধিকার, এটা নিশ্চিত করতে হবে। ইতিমধ্যে আমরা জ্বালানি প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জ্বালানি এবং ব্যাংক আরো ক্ষেত্র আইসিটি, তিনটে ক্ষেত্র আজকে আমরা যে তিনটে ক্ষেত্রে আলোচনা করছি, কিন্তু আইসিটি টেকনোলজি একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র যেখান থেকে লুটপাটটা চলছে। আমরা খালি ছোট্ট হিসাব দেখাই, বাংলাদেশ থেকে খেয়াল করেন যে একটা আপনি তো শুনেছেন না যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি নাম শুনেছেন গ্লোবাল থেকে, সারা এই আপনি আমদানি রপ্তানি যখন করেন তখন আপনি ওভার ইনভয়েসিং করে কি করে দেশ থেকে সম্পদ পাচার করা হয়, এটা তার একটা ইন্ডেক্স, এটা তার একটা তথ্য তারা কালেকশন করে। সেই কালেকশনের মাধ্যমে তারা দেখিয়েছে, আপনি একটু খালি খেয়াল করেন যে 2009 আর 2018 সে 9 বছরের মধ্যে বাংলাদেশের জনগণ 8.27 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়ে গেছে। একটু ভাবেন, 8.27 মার্কিন ডলার নিয়ে গেছে কিসের মাধ্যমে? এই ব্যাংকের মাধ্যমে। কিসের মাধ্যমে? এই বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে। কারা করছে? আমরা কন্ট্রাক্ট করছি, তাদের 100% দ্বিগুণ তাদের বেতন বেড়ে গেছে, এদের থাকতে গেছে। এই লুটের মাফিয়া কিন্তু কম দেয়, ঠিক আছে? আর কাজের মাধ্যমে হয়েছে এই যে বিভিন্ন রকম খাত, যেখান থেকে বড় বড় টাকা ইনভেস্ট করে, কিন্তু আদানিকে টাকা দিচ্ছেন আপনি, দেশের কোম্পানিকে আপনি টাকা দিচ্ছেন না। দেশের কোম্পানিকে চুরিদারি করেন, অবশ্যই করেছেন। তো যদি করে থাকে, সম্পদ পাচার করে থাকলে ধরেন না থাকে। আর দেশের কোম্পানি অনেক সম্পদ দেশের ভেতরেই আছে, বিদেশ থেকে টাকা আনতে গেলে, উদ্ধার করতে গেলে, যেটা আমরা অ্যাসেট রিকভারি, এটা অনেক সময় ব্যাপার, 7-8 বছর। এটা আমাদের আহমেদ মনসুর সাহেব বলেছেন, যেটা বহু সময় লাগে। তো আপনি নেগোসিয়েটে, তুমি আমার 10 কোটি টাকা নিয়েছ, তো ঠিক আছে, আমাদের তো 8 কোটি টাকা ফেরত দাও। এই যে সেটেলমেন্ট, 1 বছরে কিন্তু এই সেটেলমেন্ট করা যেত। তারা ইচ্ছা করে সেটেলমেন্ট করে নাই লুটেরা মাফিয়ার সঙ্গে, এবং এরপরে নির্বাচিত সরকার এলে ওই লুটেরা মাফিয়ার সঙ্গে কিন্তু আবার ক্ষমতা আসবে, আবার তারা লুটপাট চালাবে। কিন্তু আপনি 1 বছরের মধ্যে সেটেলমেন্ট আপনি করেন নাই, তাদের সঙ্গে তারা এখানে চুরি করে নিয়ে গেছে। দ্বিতীয়ত কি ভয়াবহ কাজ করেছে যে যেসব কোম্পানিগুলো, যেটা আমি পরিষ্কার কথা করছি, যেসব কোম্পানিগুলো বিদেশ থেকে টাকা এনেছে ওটা সম্পদ পাচার করেনি, আপনি 1 বছর তাদের বিরুদ্ধে তদন্ত করেছেন। যদি তাদের বিরুদ্ধে কিছু আপনি না পেয়ে থাকেন, তাহলে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে রেখেছেন কি জন্য? কি জন্য? কারণ অ্যাকাউন্ট ফ্রিজের কারণে এই দেশি কোম্পানিগুলো, কি বলে, প্রধানমন্ত্রী যে দেশে থাক না কেন, এরা এর কোনোদিন বড় বড় বিনিয়োগকারীর কাছ থেকে এই যে এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এটা তো আর পাবেন না। আপনি যদি চামড়া কালো হয়, বাজারে আপনার টাকা পাবেন, আপনি পাবেন কি? সাথে চামড়া ব্যবসা করবে, অথবা ইন্ডিয়া আদানি মতন এরা ব্যবসা করবে, এরা বাদ হয়ে গেল। আপনি এই গণঅভ্যুত্থান একটা বিশাল যে ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য যাদের কিছুটা হলো, তাদের একটা আগ্রহ ছিল, দেশের প্রতি আগ্রহ ছিল, আপনি এদেরকে বন্ধ করে দিচ্ছেন। এদের ব্যাংকে কি কত টাকা আছে জানেন? 30%। কারোর ব্যাংকে আছে 1 লক্ষ টাকা, কারোর ব্যাংকে আছে 1 কোটি টাকা। তো এটা ফ্রিজ করে আপনি কি করতে পারেন? আমাকে এটা ফ্রিজ করে আপনারা কি পাবেন? দেশের ভেতরে তো সম্পদ উদ্ধার করতে পারতেন, এসালাম বলেন কি বসুন্ধরা বলেন, দেশের ভেতরে তো টাকাটা আছে। কালকে একজন আমাকে ব্যাখ্যা করেছিল, বট বানায় তারা, এই বড় বড় বিল্ডিং এর মধ্যে বট বানিয়ে রাখে তারা, সেই বটের মধ্যে কোটি কোটি টাকা তারা রাখতে পারে। কারণ এই যে চুরির টাকা তো আপনি কোনো ব্যাংকের মাধ্যমে লেনদেন হয় না, ক্যাশ লেনদেন হয়। তাহলে আমরা দেখা যায় এই সরকার এসে কিছুই করে নেই এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে। আমি এখন আপনাদেরকে কিছু ধারণা করতে হবে, আমি একটু কিছু কথা বলবো, ঠিক আছে? আমরা দেখেন, আমরা যখন সাংবিধানিক প্রতি বিপ্লব করি, আমাদের কিছু বাইরে করে এসব কোটি কোটি সরকার, আপনি আইনের কথা বলতে পারেন। আপনি বলতেছেন যে আইনের দ্বারা কি বলেন? আপনি গণঅভ্যুত্থান প্রসাদ করবেন, শেখ হাসিনার আইন বলে রাখবেন, আপনি হাসিনা ব্যবস্থা টিকে রাখবেন। তো সভাপতি হাসিনারই আদালত, হাসিনারই আইন, এটার দ্বারা আপনি কি করে দুর্নীতি বন্ধ করবেন? এটাই তারা করেছে, ঠিক আছে? এখন এই জন্য আমরা বারবার বলেছি, দেখুন গণসার্বভৌমত্ব, আপনাদের সাংবাদিক এখানে আছেন, একটু দয়া করে আমাদেরকে সহায়তা করেন। গণসার্বভৌমত্ব গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক ধারণা, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। আপনি সেই ধারণাটাকে একটু প্রচার করতে আমাদেরকে সহায়তা করেন। আপনি দেখেন, যদি আপনি এটা না করেন, তাহলে কি করবে তারা? কেন এই খাতগুলো সম্পর্কে কোনো কিছু করে, কোনো সংস্থা, কোনো উদ্যোগ নেয়?
কারণ তারা মনে করে যে খাত ভিত্তিক, এটা খাত ভিত্তিক সমস্যা, দুর্নীতির সমস্যা না, এটা রাষ্ট্র ব্যবস্থাপনার সমস্যা, এটা দুর্নীতির সমস্যা না। এটা বলে আপনি কি করে এই যে মূল যে সমস্যার সংকটটা এই খাতে যেভাবে লুটপাট হচ্ছে, এইটাতে জনগণের অভিপ্রায়কে লুটপাট বন্ধ করা, এই লুটপাট বন্ধ করার জনগণের অভিপ্রায়টাও তারা নস্বাত করে দিচ্ছে পুরনো আইন বলে। এক বছর পাচ্ছেন, আমি জনগণের অলরেডি গণভোটার দিয়েছে, সে আপনি তো বৈধ অধিকার দিয়েছে, যারা আপনার সম্পদ লুণ্ঠন করেছেন, চোরকে ধরেন, ডাকাতকে ধরেন, আপনারা এটা আপনারা করলেন। এই জন্য প্রথমত আমাদের কোন জিনিসটা বুঝতে হবে যে এই যে খাত, এগুলা যে আমরা কি বিদ্যুৎ খাত, এটা জ্বালানি খাত, এটা পানির খাত, এটা কৃষি খাত, খাত ভিত্তিক চিন্তাটা দয়া করে মাথা থেকে বাদ দেবেন। এগুলো রাজনৈতিক ইস্যু, এই রাজনৈতিক ইস্যু আমাদেরকে সমাধান করতে হবে। তার মানে কি, আরেকটা শব্দ ব্যবহার করে দেখেন, আপনাদের ভাষা খুব গুরুত্বপূর্ণ, বলে সার্ভিস, বলেন সেবা। এটা তো সার্ভিস না রে বাবা, এগুলো একটাও সার্ভিস না। এটা হচ্ছে যেটাকে আমরা কি বলি, যেটা বিজ্ঞানীর এটাকে কি বলেন, এটা হচ্ছে তারা বলেন যে এটা হচ্ছে কন্ডিশনস অফ সোশ্যাল রিপ্রোডাকশন। সমাজকে যদি আমি বৈষয়িকভাবে বাঁচিয়ে রাখতে চাই, সমাজের পুনরুৎপাদন, সমাজের দিকে থাকতে হবে, তার তো খাওয়া লাগবে, তার জ্বালানি লাগবে, কেমন তার পানি লাগবে। যদি সমাজকে আপনি বাঁচিয়ে রাখতে চান, তাহলে তো এগুলো আপনার জীবন ধারণের যে সকল উপায়, তার পুনরুৎপাদনের খাত, এটা জীবনের খাত, এটা প্রাণের খাত। এই খাতকে যদি আপনি বেঁচে দেখতে পারবেন না। আপনি খেয়াল করেছেন, আপনি কিন্তু খাত বলতেছেন, সেবা বলতেছেন, এগুলা ভুল শব্দ। আপনি বুঝলেন এগুলি আমাদের জীবন, এই সমস্যা আমাকে সমাধান করতে হবে। এই জন্য আমি বলতেছি এগুলো সার্ভিস না, কোনো খাত না। এগুলাকে বড় বড় যারা জ্ঞানী ব্যক্তি, বড় বড় যারা অর্থশাস্ত্রবিদ, তারা সবসময় বলেছেন এগুলো কন্ডিশনস অফ সোশ্যাল রিপ্রোডাকশন, সমাজকে টিকে থাকা, বৈষয়িকভাবে টিকে থাকা, এগুলো হলো শর্ত। তার মানে লুটেরা মাফিয়া শ্রেণী, আমরা যে মানুষ হিসেবে বেঁচে থাকবো খেয়ে পরে একটু জ্বালানি পেয়ে, একটু তার কথা দেখলাম। আপনি তাদের কাছে শুধু সংখ্যা, আপনি মরবেন, তাদের কিছু আসবে না, মনে যদি কিছু আসে যায় না। এটা আপনার গাজা দেখেছেন, কেউ চোখের সামনে মেরে দিচ্ছে লক্ষ লক্ষ মানুষ, আপনাদের কিন্তু আইনের মাধ্যমে মেরে ফেলতেছে, যেহেতু আপনার চামড়া সাদা না, আপনার চামড়া ব্রাউন বা কালো, তাহলে আপনি তো মনুষ্য তলের জন্য পরে এই ব্যবস্থাটা আপনার এটা হয়েছে। আচ্ছা, এখন বাংলাদেশের গ্যাস সংকটের ক্ষেত্রে যদি আপনি যান, যে সেখানে কি আমরা দেখতেছি, আমাদের যে গ্যাসকে জনগণের শিল্প, কৃষি ও গৃহস্থালীর প্রয়োজনের বদলে একটা লুণ্ঠনমূলক বিদ্যুৎ চুক্তি করছে, কিন্তু চুক্তিটাই কিন্তু লুটপাট করেছে। এই চুক্তি বল রাখা, যে কারণে আমরা এই আমাদের যারা কি যিনি উপদেষ্টা আছেন এই খাতে, জ্বালানি খাতে, আমরা তাকে বলছি আপনাকে তো জবাবদিহি করতে হবে। আপনার এক বছর কিছু করতে পারেনি বলে তাদের ছেড়ে দেব না, আপনাকে জবাবদিহি করতে পারি কি আপনি করেছেন এইটার মধ্যে, আপনি তো তা করেনি না। দ্বিতীয়ত আপনি আরইবি এটাকে 4 ভাগে ভাগ করে দিয়েছেন, কোম্পানিকে আপনি দিয়ে, কোম্পানি যা বিদ্যুৎ পাতাম সেটা বন্ধ করে দেবেন, আপনি সেটাতে দিয়ে খাতে হন নাই। তিনি কি করছেন, এখন ওই আরইবির যারা আন্দোলন করতেছিল আওয়ামী লীগের আমলে, শেখ হাসিনাকে তাদের কি জননী ডেকে যারা সংগ্রাম করেছেন, যাদের বিরুদ্ধে কি রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে, তিনি তাদেরকে ছেড়ে দিচ্ছেন। মানে দেশের ইভেন সভরেন্টি ব্যাপারটা প্রশ্নবোধক হয়ে উঠেছে। সেজন্য আমি বলছি যে সিচুয়েশনটা অত্যন্ত 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 বিপর্যয়ের মধ্যে আমরা দিয়ে যাচ্ছি। তা আমরা মনে করি এই যে সামষ্টিক অভিপ্রায়, এটাকে বাস্তবায়ন করবার জন্য এই বিভিন্ন আন্তর্জাতিক এবং আর্থিক প্রতিষ্ঠান, দেশীয় মাফিয়া গোষ্ঠী ও যারা এই রাষ্ট্র ক্ষমতার ভেতরে থেকে এই কাজটা করছে, এমন না তারা বাইরের কেউ। আপনার যে আইন বিদ্যমান, যে আইন বিদ্যমান, যে বিধান, সে বিদ্যমান বিধানের মধ্যে থেকে তারা লুটপাট করতেছে। তাদের দুর্নীতি শব্দটা ভুল। আপনার যে শব্দ ব্যবহার করা সাংবাদিকের দুর্নীতি, বাংলাদেশের দুর্নীতি নাই, এটা নীতি।
এটা নিয়ে জনগণকে লুণ্ঠন করা, লুটপাট করা তার জীবন ধারণকে অসম্ভব করে তোলা। তারা এটাকে দুর্নীতি করে না। ফলে এই নীতিটা বিরুদ্ধেই জনগণ 5ই আগস্টে গণঅভ্যুত্থান করেছে, এই নীতির বিরোধের জন্য। কিন্তু আপনি এই সকল নীতির আলোচনাই শুনিনি, আলোচনাটা দূরে থাকে। আপনি এক পক্ষে বিদ্যুৎ সংকটের কথা দেখেন, বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়লো, জনগণ নির্বাচনে বিদ্যুৎ পাচ্ছে না। আমাদের বলেন এটা কি ব্যাখ্যা? সক্ষমতা বাড়ছে না, বিদ্যুৎ পাচ্ছে না। আচ্ছা, এটা প্রমাণ করে যে সমস্যাটা প্রযুক্তিগত নয়, কাঠামোগত। বিদ্যুৎ খাতকে পরিকল্পিতভাবে এমন এক ব্যবস্থা পরিণত করা হয়েছে যেখানে উৎপাদন না করে কথা খেয়াল করেন, উৎপাদন না করেও বেসরকারি উৎপাদকরা রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ পাচ্ছে। অদ্ভুত দুর্নীতি। আমি উৎপাদন করবো না, কিন্তু আমার যেহেতু ক্যাপাসিটি আছে, আপনি আমাদের বিদ্যুৎ কেনেন না, আমি আপনার কর, আপনার পকেট থেকে গরিব মানুষের টাকা দিতে হচ্ছে। এর কোনো পরিবর্তন হয়নি আইনের ক্ষেত্রে, কোনো পরিবর্তন হয়নি। আমরা তো এই আইন মানতে বাধ্য নই। আপনি যে বিদ্যুৎ সংক্রান্ত যে কুইক আইন করেছেন যে আপনি সে নাগরিক, এটার মধ্যে তো বাধ্য নেই, কারণ সে তো টেন্ডার ছাড়া, কোন প্রকার জনগণের সম্মতি ছাড়া, সমষ্টির অভিপ্রায় ছাড়া এই কাজটা আপনি করছেন। আবার সে শতভাগ বিদ্যুতের প্রশ্ন। আপনারা নিশ্চয়ই আপনার নিজেদের গ্রামে বাড়ি আছে, আপনাদের গ্রামে বাড়ি আমাদের বিদ্যুৎ পান। আমরা কিন্তু সিলেটে ঘুরে এসেছি, আমরা দেখেছি চা বাগানের যে শ্রমিকরা, তারা তো বাংলাদেশের নাগরিকই না। অদ্ভুত ব্যাপার, তাদের নাগরিক অধিকার বলে কিছু নাই, বিদ্যুৎ আর পানির অধিকার তাদের দূরের কথা নাই। আপনি সেখানে শতভাগ বিদ্যুতের দাবি করছেন, কোথায় শতভাগ বিদ্যুৎ সমস্ত জনগণ পেয়েছে, তার শতভাগ বিদ্যুৎ তাদের কাছে দিচ্ছেন আপনারা। 1 বছর এটা করার ছিল, খুবই সহজ, এটা নীতিগত সিদ্ধান্ত। আপনাদেরকে জনগণ রক্ত দিয়ে, লাশ হয়ে, তারা পঙ্গু হয়ে আপনাদেরকে সেই ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতা আপনারা ব্যবহার করেন নাই। আপনারা লুটেরা মাফিয়াদের পক্ষে ব্যবহার করেছেন। আপনাদেরকে এর জন্য জবাবদিহি করতেই হবে, আসতে হোক আর একটা 8 লাখ টাকা চা বাগানের বিদ্যুতের দিকে জায়গা মিলেছে, 8 লাখ টাকা লাগে বিদ্যুৎ, 8 লাখ টাকা, আর আমি বিলিয়ন টাকা ডলার দিয়ে দিতেছি। আমরা যেগুলো পড়াই দিচ্ছি, আপনি করছেন। এখন আমি বিশুদ্ধ পানির কাছে আসেন, এখানে পানির সংকটকে সাথে তারপরে এখানে প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন, এইসব তারা বলে থাকে। এই ব্যাখ্যাগুলোর তো কোনো যুক্তি নেই। কারণটা হচ্ছে বাস্তবে বাংলাদেশ বিশুদ্ধ পানির সংকট সরাসরি রাষ্ট্রীয় অব্যবস্থাপনা, নদী দখল, শিল্প দূষণ, ভূগর্ভস্থ পানির বাণিজ্যিক লুণ্ঠন এবং নগর গ্রাম বৈষম্যের ফল। এটার সঙ্গে আপনার কোন প্রকার এই দামি বাণিজ্যিক অনুষ্ঠান। আপনারা তো পানির বোতল দেখছেন, পানির বোতল দেখতে দেখা আপনাদের কাছে আমাকে এখানে বুঝা করেন, সাংবাদিক ভাইয়ের আপনারা এখানে আছেন সকালে, আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই বোতলের পানি খেতে হবে না, আমরা কাকে টাকা শুধু তাই না, 20 টাকা দিচ্ছেন, এটা তো ফ্রি পানি, আল্লাহ কি টাকা নিচ্ছেন? তাহলে এই রাষ্ট্রের তো উচিত হবে যে এই প্রেস ক্লাব একটা পাবলিক জায়গায় বৃষ্টির পানি পাওয়ার কোনো জায়গা আছে? সাংবাদিক ভাইয়ের বলেন আমাকে আছে কোথাও কি আপনি পানি খেতে পারবেন? কেবল আমাদের পানি সরকারি প্রতিষ্ঠান ওয়াসা বা যারা এদের তো দেওয়ার কথা, কোনো পাবলিক জায়গায় ব্যক্তিগত পাবেন আপনি বাড়িতে পানি নিচ্ছেন, কোম্পানি নিচ্ছেন, আপনি দেন ট্যাক্সের সরকারকে, আমরা সেই ট্যাক্সের পক্ষে। কিন্তু পাবলিক জায়গায়, প্রেসের মধ্যে পাবলিক জায়গায় আপনার সাংবাদিকরা, আমি প্রশ্ন করি, আপনাদের নৈতিক রাজনৈতিক চেতনা প্রশ্ন করি, আপনার কি করে পানি কমেন দেন? পানির ফোয়ারা থাকা দিচ্ছে, যেখান থেকে বৃষ্টি পানি নিতে পারে না, গ্লাস থাকা দিচ্ছে, খুব সহজ, খালি গাছে খালি পানি আনবে, আমি পানি খেতাম। কেন কোম্পানি কামছে? 20 টাকা দিচ্ছেন কোম্পানিকে, পানি দেবেন আপনি প্লাস্টিকের কারণ বাংলাদেশের সবচেয়ে বড় কি পরিবেশ বিপর্যয় হচ্ছে প্লাস্টিক বিপর্যয়।
আপনার সমুদ্র ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার নদী ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার মাটি ধ্বংস হয়ে যাচ্ছে, আর আপনি 20 টাকার পানি খাওয়ার জন্য আপনি কোটি কোটি টাকা জীবনকে বিপন্ন করে তুলছেন। আমি বলি ডক্টর ইউনূস, আপনি শুধু অন্য কিছু বাদ দিন, আপনি কি শুধু পানি, এই পানির ব্যবস্থা করতে পারছেন? অন্য কিছু বাদ দেন, আপনি এই পানির ব্যবস্থা করতে পারবেন না। এটা কি হতে পারে? আমাকে বলেন, এটা কি যুক্তি? এটা বাদ দিয়ে আপনি এখন নির্বাচন করছেন, আমি পারবেন? যারা এই পানি বেচে তারা কোম্পানিগুলোকে টাকা দিচ্ছে, রাজনৈতিক দলগুলোকে টাকা দিচ্ছে, তাদেরই এমপি গুলো আসবে। বাংলাদেশের যারা ব্যবসায়ী আজকে নির্বাচনে জিতবে সবই ব্যবসায়ী, ওরা যে দেবে আপনি কি দেবেন? ফলে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা জনগণের পক্ষে সিদ্ধান্ত নেবার যে পরিস্থিতি তৈরি করেছিলাম, আমরা সেই পরিস্থিতিকে নিজের হাতে আমরা ধ্বংস করেছি। আর আজ পর্যন্ত আমরা কোন রাজনৈতিক দলকে দেখি নাই এই প্রসঙ্গে কোনো কথা বলতে, কোন দলকে দেখি নাই, এনসিপি তো দেখি নাই, বিএনপি তো দেখি নাই, জামাত ইসলামী তো দেখি নাই। জামাত ইসলামী শরীফ ভাই, ভালোবাসা আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করি, আপনি কি বলতে পারেন নাই যে মসজিদে বাধ্যতামূলক ভাবে বিনা পয়সায় পানি দিতে হবে? বিশুদ্ধ পানি সহজ ব্যাপার। গ্রামের যে গরিব মানুষটা পানি পায় না, নিতে পারে না, অন্তত খাবারের পানিটা গেছে মসজিদ থেকে নিয়ে যেতে পারে। আর আপনার ওখানে কি করে দেন যে দিনের শেষে দরজা বন্ধ করে রাখেন মসজিদ। আবার মসজিদ দুনিয়াবি কথাবার্তা বলা যাবে না। আমার রাসূল দুনিয়াবি সমস্যার সমাধানের জন্য ইসলাম এনেছেন, আপনার ইসলাম বিরোধী অবস্থান নিয়েছেন কেন পারেন? এটা কি যুক্তি? আপনি কেন প্রত্যেকটা পাবলিক প্লেসে বাজারে কদিন আমরা আন্দোলন করছি, আমরা যে বাজারে গরিব মানুষগুলো আসে, আপনার গরিব মানুষগুলো পানি খাবার জন্য জায়গা ব্যবস্থা করেছেন, এটা সহজ সমস্যা নেই। এটার বিরুদ্ধে কি করবে? আপনি চিন্তা করতে পারেন তাহলে কত খারাপ একটা সরকার আমরা গণঅভ্যুত্থানের পরে আমরা এনেছি। চিন্তা করতে পারি কত গণবিরোধী একটা সরকার। তারপরে দয়া মানে সে এসে পোর্ট দিয়ে দিতেছে, ইংরেজি দিয়ে দিতেছে, মার্কিন যুক্তরাষ্ট্র দিতেছে, কারো কারো কাছে বিদেশি কোম্পানির কাছে সব দিয়ে দিচ্ছে। সেন্ট মার্টিন তো জানি না কি অবস্থা, এগুলো ঠিক না। আমরা মনে করি সেই জন্য আজকে আমরা আপনাদের কাছে এই এসেছি, সেই জন্য এই সকল খাতগুলো ধরে ধরে যখনই আমরা আপনাদেরকে বোঝাবো, আপনি দেখবেন যে আপনি আসলে রাজনৈতিক বলতে তারা যেটা বোঝায় এটা হচ্ছে লুটপাটের খাত, লুটপাটের পরিসর। নির্বাচন হলো লুটপাট, কে কত ভাগ পাবে সেই ভাগের রাজনীতি। আর জনগণের রাজনীতি মানে কি করে আমি জ্বালানি পাবো, কি করে জ্বালানি ব্যবস্থার উপর আমার অধিকার এবং ক্ষমতা প্রতিষ্ঠিত হবে, কি করে আমি পানি পাবো, পানির উপর কি করে আমার অধিকার এবং ক্ষমতা প্রতিষ্ঠিত হবে, কি করে আমি খাদ্য পাবো, কি করে জমির উপর আমার অধিকার এবং ক্ষমতা প্রতিষ্ঠিত হবে। কারণ আমি যদি জমি আমার নিজের দখলে রাখতে না পারি এবং যদি বিষ দিয়ে আপনি জমিকে ধ্বংস করে বিষাক্ত করে ফেলেছেন, আপনি খাবেন কি? আর বাংলাদেশে যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করেন, আমি করজোরে আল্লাহর কসম করে বলছি, আপনারা কি হাসান হোসেনের কারবালার ইতিহাসকে মনে নাই? আপনার কিসের পছন্দ করে যদি উন্নতি বাদ দেন, পানি দিতে পারবেন না কেন? আপনি জনগণকে পানি কেন বোতলে খাইতে হবে? যে দেশের পানি বোতলে খায় সে দেশের মুসলমান বলে কোনো থাকতে পারে না। যদি আপনি সত্যিকার অর্থে ইমানদার হয়ে থাকেন, যদি আপনি সত্যিকার অর্থে আপনার রাসূলের নাতিকে যে হত্যা করা হয়েছে, এই ইতিহাস, এই স্মৃতি, কারবালার স্মৃতি, পানির স্মৃতি যদি আপনার মনে থাকে, বাংলাদেশিকে আপনি দেখেছেন যে কোন ইসলামী দল বলেছে আমি অন্য কিছু পারি বা না পারি, আমি পানি রক্ষা করব আল্লাহর তরফে, আমি আল্লাহর খলিফা আকারে দুনিয়ায় এসেছি। ফলে তার যে মহিমা, তার যে মাধুর্য, ইসলামের যে মহিমা, এটা কায়েমের জন্য আমি আর কিছু পারব না রে ভাই, আমি এখানে তোমার পানিটা নিশ্চিত করবো, যেন তোমার নদী আমার পরিষ্কার থাকে, দূষণ মুক্ত থাকে, সুপেয় পানি তুমি পাও, তোমার জমির জন্য পানি তুমি পাও, এইটা আমি তোমাকে নিশ্চিত করবো। এতে আমরা আলহামদুলিল্লাহ বলবো, আমরা বলছি সত্যিকার অর্থে ইসলামী রাজনীতি বাংলাদেশে এসেছে। আমাদের এখানে তো ইসলাম রাজনীতি আসে না, ইসলামের নাম আমরা মাজার বানি বাউলদেরকে আমরা পিটাই,
আমরা ভয় দেখাই, মেয়েদেরকে ঘরের মধ্যে ঢুকে ফেলছি করে। সত্যিকারের মানুষের জীবনের উপরে তাদের যে আধিপত্য, জীবনটাকে নিয়ন্ত্রণ করবার আল্লাহ যে রিজিক দিয়েছে তাকে, নদ নদী, এই জমি, এই এত বিশাল সম্পদ তাকে দিয়েছে, সেই সম্পদ তার কাছ থেকে নিয়ে কোরবানির কাছে নিয়ে দিচ্ছেন আপনারা। এটাকে আপনারা বলতেছেন ইসলাম, লুণ্ঠন করছেন, এটাকে বলতেছেন ইসলাম। পরে নির্বাচন চান, নির্বাচন যেহেতু ওই লুণ্ঠন প্রক্রিয়াটা চলতে পারে, এই জন্য নির্বাচন চান। আমাকে রোল মনে করে দিচ্ছি, আপনাদের মনে অনেক প্রশ্ন আছে, আমার মনে অনেক ক্ষোভ আছে, অনেক কষ্ট আছে। সেদিক থেকে আমরা মনে করি যে এটা গুরুত্বপূর্ণ যে আমরা শেষ করছি। আমি দ্বিতীয়ত যেটা বলবো, আমি দীর্ঘকাল ধরে একটা কথা বলেছি যে দয়া করে সেনাবাহিনী বনাম জনগণের বিরোধ তৈরি করবেন না। সেনাবাহিনী আমি বারবার বলেছি আপনারা বিরোধ তৈরি করবেন না। বাংলাদেশের গণঅভ্যুত্থান ঘটেছে ছাত্র জনতা এবং সৈনিকদের মৈত্রীর ভিত্তিতে। একটা সৈনিক সে কৃষকের সন্তান, একটা সৈনিক সে শ্রমিকের সন্তান। আপনারা আমাদেরকে বিচ্ছিন্ন করবেন না। আগামী দিনেও কিন্তু আপনারা বিচ্ছিন্ন করবার চেষ্টা করছেন। আপনারা কারা মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল সিভিলাইজেশন ফোর্সে যোগদান করতে চান? আমরা জানতে চাই, যেখানে গাজাকে একেবারে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, সেখানে আপনারা আন্তর্জাতিক ভাবে আপনারা সেখানে অংশগ্রহণ করতে চাইছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষে। এই আরো সাবধান করে দিচ্ছি, এটা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা মুসলিম উম্মাহ, আমাদের মনে যথেষ্ট ক্ষত আছে, কিন্তু ওই ক্ষতটাকে জাগিয়ে তুলবেন না যে ক্ষত আপনি এই ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়ে আপনি আবার গাজায় যাবেন, যেহেতু আপনি ওখান থেকে অর্থ কামাতে পারেন বা মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে বাংলাদেশে আপনার একটা পাকিস্তান মডেল দাঁড় করাতে চান রাজনীতি। প্লিজ এটা করবেন না। আমি অতিভাবে মানুষ আমাদের ধরে নিতে পারেন, মেরে ফেলতে পারেন, যেটা সত্য এটা আমি আপনাদেরকে বলছি, সাবধান করছি, সৈনিকদেরকে বলছি, এই ধরনের নীতির পক্ষে আপনারা যাবেন না। এটা জনগণের সঙ্গে শুধু বিশ্বাসঘাতকতা নয়, এটা মুসলিম উম্মাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা। এটা আপনারা বলবেন। আমি এখানে শেষ করছি, আর আপনারা দয়া করে কোনো প্রশ্ন থাকলে আমি করছি। যদি কোনো প্রশ্ন থেকে প্রশ্ন করতে পারেন, কারণ নামাজের জন্য আমরা অনুষ্ঠানটা আর 10 মিনিটের মধ্যে শেষ করবো। থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা যারা আমাদের সবসময় পাবলিকলি হয়তো এরকম সেমিনার করে আপনাদের সাথে কথা বলতে পারি না, তো আমাদের ফেসবুক পেজ আছে, ইউটিউব আছে, এবং আমাদের সাপ্তাহিক চিন্তা বলে একটা পত্রিকা আমরা নিয়মিত বের করছি। এইখানে আমাদের বক্তব্য পাবেন, এটা সম্পাদক ফারাদ ভাই এবং আমরা আছি অনেকে এটার সাথে। তো আপনারা আমাদের অ্যানালাইসিস বর্তমান পরিস্থিতি নিয়ে এবং জনগণের মৌলিক ইস্যু নিয়ে যদি কেউ রেগুলার ফলো করতে চান আমাদের চিন্তা, তাহলে এই চিন্তা সংগ্রহ করার জন্য অনুরোধ রইল। আপনার প্রশ্নটা সেনাবাহিনী জনগণ